আমরা উদ্ভিদের 9 অধ্যায় পড়ছি। আমরা প্রচ্ছেদন পড়ছিলাম। লাইভ ক্লাস এত কমজন করছে, আমরা প্রচ্ছেদন নিয়ে সেদিন কথা বলছিলাম। আমরা প্রচ্ছেদন নিয়ে অনেক কথা বলেছি। আমরা প্রচ্ছেদন করেছি, প্রচ্ছেদনের প্রকারভেদ করেছি, প্রচ্ছেদনের প্রকারভেদ, তারপরে আমরা প্রচ্ছেদন কৌশল করেছি, প্রচ্ছেদন কৌশল, তারপরে আমরা প্রচ্ছেদন মতবাদ করেছি, আমরা প্রচ্ছেদনের ভালো ও খারাপ দিকগুলো আলোচনা করেছি, ঠিক আছে। তারপরে আমরা প্রচ্ছেদনের অভিযোজন আলোচনা করেছি। এই প্রচ্ছেদন একটা খুব ইম্পর্টেন্ট টপিকস তোমাদের, ঠিক আছে। আজকে আমরা প্রচ্ছেদনের এই পত্ররন্ধ্রের প্রকারভেদ একটু জানবো। এটা এমসিকিউ এর জন্য। পত্ররন্ধ্রের প্রকারভেদ, আসলে পত্ররন্ধ্রের আকার যেমন সেই রকম ভাবে নামকরণ করা হয়েছে। একটা হলো আপেল ধরন। আসলে এই পত্ররন্ধ্রগুলো কোথায় অবস্থান করছে? এই আপেল ধরন, এই পত্ররন্ধ্র তোমার সাধারণত নিচের ত্বকে, পাতার নিচের ত্বকে থাকে। তো বুঝতেই পারছো উদাহরণ কি হবে। উদাহরণ আপেল, পিচ ফল, মালবেরি। এই ফলগুলোতে, এই ফলের গাছে যে পত্ররন্ধ্র দেখা যায় তাকে আপেল ধরন পত্ররন্ধ্র বলে। পত্ররন্ধ্র ধরনটা কিছুটা আপেলের মতো হয়, পাতার নিচের ত্বকে থাকে। 2 নম্বর গোল আলু ধরন। তো এই ধরনের পত্ররন্ধ্র পাতার উভয় ত্বকে থাকে, বা উভয় পৃষ্ঠে থাকে। নিম্নত্বক, ঊর্ধ্বত্বক, তবে নিচের ত্বকে বেশি থাকে। তবে নিম্নত্বকে বেশি থাকে। উদাহরণ তো বুঝতেই পারছো। উদাহরণ গোল আলু, টমেটো। আমরা বলি না যে বেটা গোল আলু বেটা সব জায়গাতে থাকে, এরকম গোল আলুর ধরনের পত্ররন্ধ্র হলো পাতার উভয় ত্বকে থাকে, ঊর্ধ্বত্বক নিম্নত্বক দু জায়গায় থাকে। তো নিচের ত্বকে বেশি থাকে বলছে, ঠিক আছে। 3 নম্বর জব ধরন। জব দেখেছো কিনা আমি জানি না, গমের মতো দেখতে কিছুটা, ঠিক আছে। এ ধরনের পত্ররন্ধ্র উভয় পৃষ্ঠে থাকে, পাতার উভয় ত্বকে থাকে বা উভয় পৃষ্ঠে থাকে। উদাহরণ তো বুঝতে পারছো, জব, ভুট্টা, এগুলো হলো তোমার জব ধরন পত্ররন্ধ্র। দেখতে পাচ্ছ কিনা দেখো। জব ধরন পত্ররন্ধ্র। এরপরে 4 নম্বর হলো তোমার শাপলা ধরন। তো আমরা জানি যে শাপলা যেহেতু জলজ উদ্ভিদ, আর জলজ উদ্ভিদের পত্ররন্ধ্র পাতার উপরের ত্বক থাকে। এই ধরনের পত্ররন্ধ্র পাতার উপরের ত্বকে থাকে। তো উদাহরণ তো বুঝতে পারছো, শাপলা। এছাড়া তোমার এই জাতীয় ফুলে থাকে। 5 নম্বর পোটামোজিটন। এটা একটা জলজ উদ্ভিদ, পোটামোজিটন। তো বলছে যে এই ধরনের পত্ররন্ধ্ররা
তেমন কার্যকর নয়। তেমন এ ধরনের পত্ররন্ধ্র তেমন কার্যকর নয়। এদের পাতাতে এদের সংখ্যাও কম, পাতায় এদের সংখ্যা কম, পাতায় এদের সংখ্যা কম। উদাহরণ পোটামোজিটন, পোটামোজিটন। এই পোটামোজিটন একটা উদ্ভিদ, জলজ উদ্ভিদ। তোমাদের বইতে নাই এই উদ্ভিদটা, তবে তোমরা গুগলে সার্চ দিয়ে দেখতে পারো। পোটামোজিটন উদ্ভিদ এক ধরনের জলজ উদ্ভিদ দেখাবে। ঠিক আছে, তাহলে দেখো যে আমরা 5 ধরনের পত্ররন্ধ্রকে আমরা অবস্থানের উপর, কোথায় অবস্থান করছে সেই অবস্থানের উপর পত্ররন্ধ্র আকারও বিভিন্ন ধরনের হয়। এর উপর ভিত্তি করে তোমার পত্ররন্ধ্রকে আমরা ভাগ করেছি 5 ভাগে। দেখো পাঁচশো কতজন যেন আছে সেকেন্ড ইয়ারে, আর ক্লাস করছে 20 জন। ডিলিট তো অবশ্যই, ভিডিও ডিলিটই করতে হবে, উপায় নাই। হ্যাঁ, কেননা যে উপায় নাই। দেখো আজকে আমরা একটা নতুন টপিক, খুবই ইম্পর্টেন্ট, সালোক সংশ্লেষণ। এই সালোক সংশ্লেষণ আমরা আজকে পড়ব। ঠিক আছে, যাকে আমরা ইংরেজিতে বলি ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষণ, তাই না? এটা পড়ব, খুবই ইম্পর্টেন্ট, একটা অনেক বড় জিনিস। তোমরা সবাই জানো ফটো মানে আলো, আর সিনথেসিস মানে একাধিক উপাদান মিলে তৈরি করা যৌগ। সিনথেসিস, সংশ্লেষণ, সংশ্লেষণ একাধিক উপাদান মিলে তৈরিকৃত যৌগ, তৈরিকৃত যৌগ। ফটোসিনথেসিস, ফটো মানে আলো আর সিনথেসিস মানে সংশ্লেষণ। তাহলে কি আলোর সাহায্যে তোমরা যদি ফটোসিনথেসিস, এটা খুবই আসে, সংজ্ঞাটা খুবই আসে, সালোক সংজ্ঞাটা খুবই আসে। এবং যারা ভুল করো তারা কার্বন ডাইঅক্সাইড আর পানি, তীরচিহ্নের উপরে সূর্যালোক আর ক্লোরোফিল, এই পারে C6H12O6, অক্সিজেন আর পানি। যারা সংজ্ঞা মনে রাখতে পারো না তারা যদি এই বিক্রিয়াটা মনে রাখো তাহলে সালোক সংশ্লেষণ হয়ে যাবে। সোজা কথা, ক্লোরোফিল যুক্ত পাতায় সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং পানির সহযোগে কি শর্করা জাতীয় খাদ্য তৈরির প্রক্রিয়াকেই বলা হয় সালোক সংশ্লেষণ। তবে উপজাত হিসাবে এখানে অক্সিজেন এবং পানি উৎপন্ন হয়, তাই না? তাহলে কি দাঁড়ালো যে ক্লোরোফিল যুক্ত পাতায় সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং পানির সহযোগিতায় শর্করা জাতীয় খাদ্য তৈরির প্রক্রিয়াকে বলা হয় সালোক সংশ্লেষণ। এই প্রক্রিয়ায় উপজাত হিসেবে অক্সিজেন এবং পানি তৈরি হয়। ঠিক আছে, এখন
2 মার্কের একটা প্রশ্ন আসে, সালোক সংশ্লেষণ এখানে 2 মার্কের একটা প্রশ্ন আসে, ঠিক আছে। সেটা হলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি সমীকরণ সহ দেখাও। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি সমীকরণ সহ দেখাও। কে বই না দেখে দয়া করে এই সমীকরণটা কি পারবা লেখে দেখাও দেখি, বলো দেখি। বই না দেখে কি সালোক সংশ্লেষণের সমতাটা করা যাবে? দেখো তোমরা 6 আর 12, এখানে 6 এখানে 6, দেখো 6 আর 12, ওখানে 6 এখানে 6, সমতা হয়ে গেছে, ঠিক আছে। 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু পানির সাথে বিক্রিয়া করে 1 অণু শর্করা বা গ্লুকোজ, 6 অণু অক্সিজেন এবং 6 অণু পানি তৈরি হয়। এই প্রক্রিয়া 2 বার বোর্ড পরীক্ষাতে এসেছে যে সালোক সংশ্লেষণের সমীকরণটি সমতা সহ দেখাও। সালোক সংশ্লেষণ সমীকরণটি সমতা সহ দেখাও। ভেরি গুড। হুমায়রা পাঠিয়ে দিয়েছে গোটা বিক্রিয়াটা তুলে, ঠিক আছে। তাহলে এই ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষণ, এই সালোক সংশ্লেষণ, এই ফটোসিনথেসিস শব্দটা প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী বার্নস। মনে রাখো, বিজ্ঞানী বার্নস প্রথম ফটোসিনথেসিস শব্দটি ব্যবহার করেন, ঠিক আছে। এখন প্রশ্ন হলো সালোক সংশ্লেষণ কোথায় হয়? প্রশ্ন হলো সালোক সংশ্লেষণ কোথায় হয়? তোমরা জানো সবাই কোথায় হয় সালোক সংশ্লেষণ? কোথায় হয় সালোক সংশ্লেষণ? বলো দেখি, কে বলবে সালোক সংশ্লেষণ কোথায় হয়? বলো দেখি, কে বলবে সালোক সংশ্লেষণ কোথায় হয়? কে বলবে সালোক সংশ্লেষণ কোথায় হয়? সবুজ অঞ্চলে, লিখেছে সবুজ অঞ্চলে। আসলে সালোক সংশ্লেষণ বলছে যে পাতা মেসোফিল টিস্যুতে, পাতা মেসোফিল টিস্যু সালোক সংশ্লেষণের স্থান। পাতার মেসোফিল টিস্যু সালোক সংশ্লেষণ এর স্থান, ঠিক আছে। পাতার মেসোফিল টিস্যু সালোক সংশ্লেষণের স্থান। এখন প্রশ্ন হলো যে আমাদের হুমায়রা বলছে যে যেখানে ক্লোরোফিল আছে, আমাদের হুমায়রা বলছে যেখানে ক্লোরোফিল আছে সেখানেই কিন্তু সালোক সংশ্লেষণ হবে, ঠিক আছে। যেখানে ক্লোরোফিল থাকে সেখানেই হবে। ভেরি গুড, খুবই সুন্দর কথা বলেছে হুমায়রা, যে যেখানে ক্লোরোফিল আছে। তাহলে অবভিয়াসলি দেখো যে আমাদের পুঁইয়ের ডাটা সবুজ, ঠিক আছে। লাউ তারপরে কুমড়া, এদের কাণ্ড সবুজ, তাই না? কাণ্ড সবুজ। কারো যদি মূল সবুজ হয়, মোট কথা সবুজ অংশে, তাই না? মোট কথা সবুজ অংশে, খুবই ভালো কথা বলেছে। এছাড়া কারো কারো দেখা যাচ্ছে সবুজ মূল বাতাসে ভেসে থাকে,
হ্যাঁ, অর্কিড জাতীয় উদ্ভিদের, হ্যাঁ, সবুজ মূল বাতাসে ভেসে থাকে, সেই সবুজ মূলেও সালোক সংশ্লেষণ হতে পারে। কেউ কি আমাকে বলতে পারবা কোনো প্রাণীর সালোক সংশ্লেষণ হয় কিনা? কেউ কি আমাকে বলতে পারবা কোনো প্রাণীর সালোক সংশ্লেষণ হয় কিনা? জানাতে পারবা কেউ? কোনো প্রাণীর নাম বলতে পারবা যেখানে সালোক সংশ্লেষণ হয় কিনা? কোনো প্রাণীর নাম সালোক সংশ্লেষণ হয় কিনা জানো কেউ? কোনো প্রাণীর নাম জানো যেটা প্রাণী কিন্তু এখানে সালোক সংশ্লেষণ হয়? শোনো, এই একটা প্রাণী যার নাম ইউগ্লিনা। আসলে ইউগ্লিনা একটা তোমার শৈবাল বা ফাইটোপ্ল্যাঙ্কটন নামে পরিচিত। ঠিক আছে, ফাইটোপ্ল্যাঙ্কটন নামে পরিচিত। ভেরি গুড। আমাদের হুমায়রা ইউগ্লিনার কথা লিখেছে। ইউগ্লিনা এটা প্রাণী বলছি কারণ এর ফ্লাজেলা আছে, তাই একে আমরা প্রাণী বলছি। এর ফ্লাজেলা আছে তাই প্রাণী বলছি, কিন্তু এর কিন্তু ক্লোরোফিল আছে, তাই সে সালোক সংশ্লেষণ করতে পারে। এছাড়া তোমাদের বইতে ক্রাইসোঅ্যামিবার কথা বলা হয়েছে। তাহলে প্রাণীদের মধ্যে ক্রাইসোঅ্যামিবা এবং ইউগ্লিনা এদের সালোক সংশ্লেষণ হয়। ঠিক আছে, প্রাণীদের মধ্যে ক্রাইসোঅ্যামিবা এবং ইউগ্লিনার সালোক সংশ্লেষণ হয়। ভেরি গুড। আমি কিন্তু ফার্স্ট ইয়ারে একবার বলেছিলাম যে এই ইউগ্লিনাকে আমরা উদ্ভিদ এবং প্রাণী দুটাই বলছি, কারণ ইউগ্লিনার ফ্লাজেলা আছে, আবার ইউগ্লিনার ক্লোরোফিল আছে। ভেরি গুড। তাহলে এই প্রাণীদের মধ্যে ক্রাইসোঅ্যামিবা এবং ইউগ্লিনা কিন্তু সালোক সংশ্লেষণ করতে পারে। ঠিক আছে, এখন তোমরা আজকে দেখেছো যে সালোক সংশ্লেষণের জন্য উপাদান 1 নম্বর আলো ছাড়া সালোক সংশ্লেষণ হবে? আলো ছাড়া কিন্তু সালোক সংশ্লেষণ হবে না। সেটা সূর্যের আলো হতে পারে, সেটা কৃত্রিম আলো হতে পারে। তোমরা দেখো এখন এখন এটা একটা তোমার কি বলবো, শখ বলো বা স্ট্যাটাস বলো, হ্যাঁ, এখন আমরা দেখবো ঘরের মধ্যে গাছ রাখি, আবার দেখবা যে 5-7 দিন 10 দিন সে গাছকে বাইরে না দিলেও সে গাছ কিন্তু অটোমেটিক্যালি বেঁচে আছে। কেননা অনেক উদ্ভিদই কৃত্রিম আলোতেও সালোক সংশ্লেষণ চালাতে পারে। তবে আলো বলতে মেনলি আমরা সূর্যের আলোকেই বলে থাকি। আর তোমরা জানো সূর্যের আলোর 7টি রং। ঠিক আছে, এর মধ্যে বেনিকলাতে সালোক সংশ্লেষণ হয়। প্রশ্ন কিন্তু বুঝে কথা বলতে হবে। যে তোমাকে যদি প্রশ্ন করে সালোক সংশ্লেষণ হয় কোন আলোতে, তাহলে বেনিকলা, বেগুনি, নীল, কমলা, লালে সালোক সংশ্লেষণ হয়। তোমাকে যদি বলে একক আলো হিসাবে সালোক সংশ্লেষণ হয় কোন আলোতে, তাহলে লাল আলোতে। একক আলো হিসাবে সালোক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয় লাল আলোতে। তোমাকে যদি সালোক সংশ্লেষণ কম হয় বা হয় না, তাহলে সবুজ আলোতে। এই 3টা প্রশ্নই কিন্তু এমসিকিউতে এসেছে। আমরা কিন্তু প্রশ্ন 3টা করেছি। একটা সালোক সংশ্লেষণ হয় কোন আলোতে, তাহলে যদি বলে হয় তাহলে বেগুনি, নীল, কমলা, লাল, বেনিকলাতে সালোক সংশ্লেষণ হয়। যদি একক আলো হিসেবে সবচেয়ে সালোক সংশ্লেষণ ভালো হয় লাল আলোতে। যদি বলে সালোক সংশ্লেষণ কম হয় বা হয় না, তাহলে সবুজ আলোতে। মনে থাকবে? ঠিক আছে, তাহলে দেখো, তুলে নাও।
দেখো এটা হলো একটা পাতা। তোমরা জানো যে পাতাতেই মেইনলি সালোক সংশ্লেষণ হয়, আমরা বলছি প্রধানত পাতাতে সালোক সংশ্লেষণ হয়। তো পাতাতে পতিত সূর্যালোকের 83% শোষিত হয়। পাতার ক্লোরোপ্লাস্ট পতিত সূর্যালোকের 83% শোষণ করে, 12% প্রতিফলিত হয় এবং 5% প্রতিসরিত হয়। তাহলে পাতাতে পতিত সূর্যালোকের 83% পাতার ক্লোরোপ্লাস্ট কর্তৃক শোষিত হয়, 12% আলো প্রতিফলিত হয় এবং 5% আলো প্রতিসরিত হয়। ঠিক আছে? তাহলে দেখো, তো আমরা বলছি 83% ক্লোরোপ্লাস্ট শোষণ করে নেয়, কিন্তু ক্লোরোপ্লাস্ট একটা স্থান, ক্লোরোপ্লাস্ট একটা কোষের অঙ্গাণু, কিন্তু ক্লোরোপ্লাস্টের সালোক সংশ্লেষণ হয় ঠিকই, কিন্তু ক্লোরোফিল যতক্ষণ এই আলোটাকে শোষণ না করছে ততক্ষণ তো সালোক সংশ্লেষণ হবে না। তাই এই শোষিত ক্লোরোপ্লাস্ট যে শোষণ করে এর 0.5 থেকে 3.5% ক্লোরোফিল কর্তৃক শোষিত হয়। ক্লোরোফিল, তাহলে ক্লোরোফিল কিন্তু আলাদা জিনিস, ক্লোরোপ্লাস্ট আলাদা জিনিস। ক্লোরোপ্লাস্ট হলো কোষের একটা অঙ্গাণু, সেই অঙ্গাণুর মধ্যে একটা রঞ্জক হলো ক্লোরোফিল, হলো রঞ্জক। সেই শোষিত আলোর 0.5 থেকে 3.5% শোষণ করে নেয় হলো কে? ক্লোরোফিল। ঠিক আছে? ক্লোরোফিল শোষণ করে নেয়। তাহলে বুঝতে পারছো, ক্লোরোফিল শোষণ করে 0.5 থেকে 3.5%, যা শোষণ করে তারও অনেক কম আলো সালোক সংশ্লেষণ কাজে ব্যবহৃত হয়। অনেকে বলে থাকে 0.1% আলো সালোক সংশ্লেষণের কাজে ব্যবহৃত হয়। ঠিক আছে? তাহলে আমরা বলছি সালোক সংশ্লেষণের উপাদান পড়ছি, সালোক সংশ্লেষণের উপাদান পড়তে সে 1 নম্বর বলছি আলো, 1 নম্বর বলছি আলো। ঠিক আছে? তাহলে আলো সম্পর্কে জানলাম। আর তোমরা কিন্তু জানো আলোর যে কণা সালোক সংশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা কি কণা? সেটা হলো ফোটন কণা। সেটা হলো ফোটন কণা ছাড়া কিন্তু সালোক সংশ্লেষণ হবে না। আলোর ফোটন কণাই মেইনলি সালোক সংশ্লেষণে ভূমিকা পালন করে। তাহলে আমরা সালোক সংশ্লেষণ উপাদান পড়তে সে 1 নম্বর বলছি আলো, 2 নম্বর বলছি রঞ্জক পদার্থ। রঞ্জক পদার্থ, তো রঞ্জক পদার্থ বলতে আমরা কিন্তু মেন বুঝাচ্ছি ক্লোরোফিলকে। রঞ্জক পদার্থ বলতে আমরা কিন্তু মেন বুঝাচ্ছি ক্লোরোফিলকে। তোমরা জানো ক্লোরোফিলের 5টা প্রকারভেদ আছে, A B C D E। ক্লোরোফিলের 5টা প্রকারভেদ আছে, ক্লোরোফিল A, ক্লোরোফিল B, ক্লোরোফিল C, ক্লোরোফিল D এবং ক্লোরোফিল E, এবং এদের প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা গঠন আছে। ক্লোরোফিলের রাসায়নিক গঠন, ক্লোরোফিলের সংকেত বা ক্লোরোফিল A B C D E এর সংকেত বইতে আছে। তবে তোমরা একটা কমন কথা মনে রাখবা, ক্লোরোফিল গঠনে যা যা লাগে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম মনে রাখবা। ক্লোরোফিলের রাসায়নিক উপাদান এই কয়টা উপাদান দিয়ে ক্লোরোফিল গঠিত। এগুলো হলো ক্লোরোফিলের প্রকারভেদ। ক্লোরোফিল A B C D E এই 5 প্রকারের ক্লোরোফিল উদ্ভিদে পাওয়া যায়। তবে ক্লোরোফিলের গঠনের মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম থাকে। তোমরা ক্লোরোফিল বিশেষ করে তোমরা বই থেকে ক্লোরোফিল A এবং ক্লোরোফিল B এর গঠনটা মুখস্থ করতে পারো। ঠিক আছে? ক্লোরোফিল A এবং ক্লোরোফিল B এর গঠনটা মুখস্থ করতে পারো। সাধারণত উদ্ভিদে ক্লোরোফিল A থাকে, তবে সবুজ উদ্ভিদ এবং শৈবালে ক্লোরোফিল A এর সাথে ক্লোরোফিল B যুক্ত অবস্থায় থাকতে পারে। সাধারণত সকল উদ্ভিদে ক্লোরোফিল A থাকে, তবে সবুজ উদ্ভিদে এবং শৈবালে ক্লোরোফিল A এর সাথে ক্লোরোফিল B একত্রে যুক্ত হতে পারে। তোমরা জানো যে কিছু ব্যাকটেরিয়া, তোমরা পড়েছিল ফার্স্ট ইয়ারে, কিছু ব্যাকটেরিয়াকে আমরা পরভোজী ব্যাকটেরিয়া বলি, কিছু ব্যাকটেরিয়াকে আমরা মৃতজীবী ব্যাকটেরিয়া বলি, আবার কিছু ব্যাকটেরিয়াকে আমরা স্বভোজী ব্যাকটেরিয়াও বলে থাকি। এই স্বভোজী ব্যাকটেরিয়াদের মধ্যে যে ক্লোরোফিল পাওয়া যায় তাদেরকে আমরা বলি ব্যাকটেরিও ক্লোরোফিল। ব্যাকটেরিও
ব্যাকটেরিওক্লোরোফিল, ব্যাকটেরিওক্লোরোফিল। ঠিক আছে, যেসব ব্যাকটেরিয়ার মধ্যে ক্লোরোফিল পাওয়া যায় সেই সব ক্লোরোফিল, মানে ব্যাকটেরিয়ার মধ্যে যে ক্লোরোফিল পাওয়া যায় সেসব ক্লোরোফিলকে আমরা বলছি কি? ব্যাকটেরিওক্লোরোফিল। ঠিক আছে, ব্যাকটেরিওক্লোরোফিল। তোমরা এটাও পড়ে এসছো, তোমাদের এটাও আমি পড়েছি তোমাদেরকে, ক্যারোটিন আর জ্যান্থোফিলকে আমরা একত্রে ক্যারোটিনয়েড বলি, ক্যারোটিনয়েড বলি। ঠিক আছে, আর সায়ানিন আর ইরিথ্রিনকে আমরা থাইকোবিলিন বলি। ঠিক আছে, তোমরা দেখবা দেওয়া আছে ক্যারোটিনয়েড এবং থাইকোবিলিন, তোমাদের দেখবা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে ফলশস্য উপাদানের মধ্যে 1 নম্বর গেল আলো, 2 নম্বর রঞ্জক পদার্থ, 3 নম্বর পানি। ঠিক আছে, তো পানি বলছে এই যে পৃথিবীতে এত পানি, 0.01%-এরও কম পানি সালোক সংশ্লেষণের কাজে ব্যবহৃত হয়। ঠিক আছে, আলো, রঞ্জক পদার্থ, পানি, তারপরে কার্বন ডাই অক্সাইড। তোমরা জানো বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড পরিমাণ কত? 0.033%, বা কোনো বই লেখা আছে 0.035%। এই কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ গ্রহণ করে নেয় মেইনলি কি? পত্ররন্ধ্র, কখনো কখনো লেন্টিসেল। উদ্ভিদ যদি কার্বন ডাই অক্সাইড গ্রহণ না করতো তাহলে তো বুঝতেই পারছো কি অঘটন ঘটতো, গোটা বিশ্বব্যাপী কার্বন ডাই অক্সাইড ভরে যেত। উদ্ভিদ এই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে নিয়ে সালোক সংশ্লেষণ করে বিধায় আমরা বেঁচে আছি। ঠিক আছে, সেই কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ গ্রহণ করে নেয় পত্ররন্ধ্র দিয়ে, কখনো কখনো লেন্টিসেল দিয়ে। এই 4টে উপাদান আমরা পড়েছি। তবে আজকে আরেকটা উপাদানের নাম শুনবা তোমরা, সেটা হলো আলোক রাসায়নিক বিক্রিয়া কেন্দ্র। আলোক রাসায়নিক বিক্রিয়া কেন্দ্র, সালোক সংশ্লেষণটা যে জায়গাতে হয়। ঠিক আছে, একে আমরা আলোক রাসায়নিক বিক্রিয়া কেন্দ্র পড়তে গিয়ে এখানে তোমরা একটা শব্দ শুনবা, ফটো সিস্টেম, যেটাকে আমরা সংক্ষেপে পিএস বলে থাকি। ফটো সিস্টেম বা পিগমেন্ট সিস্টেম, ফটো সিস্টেম বা পিগমেন্ট সিস্টেম, পিগমেন্ট, ফটো সিস্টেম বা পিগমেন্ট সিস্টেম, পিগমেন্ট সিস্টেম। তো তোমরা এই আলোক রাসায়নিক বিক্রিয়া কেন্দ্র পড়তে যে ফটো সিস্টেমের নাম শুনবো, যেখানে সালোক সংশ্লেষণ বিক্রিয়াগুলো ঘটে, সেই ফটো সিস্টেম 2 ধরনের, একটা হলো PS1, একটা হলো PS2। তো PS1 এবং PS2 নিয়ে কালকে পড়া হবে। যখন কালকে পড়বো তখন দেখবা যে PS1 মেইনলি এখানে কত আলোর আর কত তরঙ্গ দৈর্ঘ্যের তোমার আলোক রশ্মি এখানে গৃহীত হয়, রঞ্জক দ্বারা গৃহীত হয়, সেটা বলা হয়েছে। তো এখানে দেখবা যে 680, 700 এরকম তরঙ্গ দৈর্ঘ্যের আলো গৃহীত হয়, বা 683। এখন তোমরা জানো যে কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য 700 ন্যানোমিটার, তোমরা ফিজিক্সে পড়েছো। কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য 680 ন্যানোমিটার, কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য 683 ন্যানোমিটার, কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য 673 ন্যানোমিটার। ঠিক আছে, এগুলো তোমার কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত ন্যানোমিটার, এগুলো তোমরা পড়েছো, ফিজিক্সে আছে। তো এখানে মোট এই 4টা আলো নিয়ে, এই তরঙ্গ দৈর্ঘ্য আলো নিয়ে কথা হবে। 700 ন্যানোমিটার, 680 ন্যানোমিটার, 683 ন্যানোমিটার, 673 ন্যানোমিটার। ঠিক আছে, এই ন্যানোমিটার এই তরঙ্গ দৈর্ঘ্যের আলো নিয়ে এই PS1 এবং PS2 এর কথা হবে। তো কালকে যখন আমরা পড়বো এই PS1 PS2 নিয়ে, তখন দেখবা।
ঠিক আছে, মোট কথা এটা হলো বিক্রিয়া কেন্দ্র, এখানে সালোক সংশ্লেষণ বিক্রিয়াগুলো ঘটে। ওকে, এখন আমি তোমাদেরকে ফার্স্ট ইয়ারে একটা কথা বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা আমি জানি না। যে সালোক সংশ্লেষণ একে আমরা দুই ভাগে ভাগ করেছি। সালোক সংশ্লেষণের আলোক পর্যায় আর অন্ধকার পর্যায়। অন্ধকার পর্যায় বা আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নিরপেক্ষ পর্যায়, আলোক পর্যায় একটা অন্ধকার পর্যায় বা আলোক নিরপেক্ষ পর্যায়। অনেকে বলে সালোক সংশ্লেষণ আলোক পর্যায় মানে দিনে ঘটে, আর অন্ধকার পর্যায় মানে রাতে ঘটে। কখনোই রাতে সালোক সংশ্লেষণ ঘটে না। অনেকের ভিতরে, অনেক ছাত্রের ভিতরে এই ধারণা আছে। আলোক পর্যায় মানে আলোর উপস্থিতিতে, অন্ধকার পর্যায় মানে দিনেরই বেলাতে আলো ছাড়া, আলোর প্রয়োজন ঘটে না যখন, তখন হলো অন্ধকার বা আলোক নিরপেক্ষ। আর যেখানে আলোর প্রয়োজন ঘটে সেটা হলো আলোক পর্যায়। ঠিক আছে, তোমরা পড়েছো ফার্স্ট ইয়ারে যে ক্লোরোপ্লাস্টের গ্রানাতে আলোক পর্যায় সংগঠিত হয় আর ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে অন্ধকার পর্যায় সংগঠিত হয়। এই প্রশ্ন কতবার যে অ্যাডমিশন টেস্টে এসছে আমি বলে তোমাদেরকে শেষ করতে পারবো না, অনেকবার। ঠিক আছে, যে আলোক পর্যায় ঘটে গ্রানাতে আর অন্ধকার পর্যায় ঘটে স্ট্রোমাতে। এখন আলোক পর্যায়ে কি হয় আর অন্ধকার পর্যায়ে কি হয়? ঠিক আছে, আলোক পর্যায়ে কি হয় আর অন্ধকার পর্যায়ে কি হয় দেখো তাহলে তোমরা। আলোক পর্যায়ে কি হয় আর অন্ধকার পর্যায়ে কি হয় দেখো। এই যে সালোক সংশ্লেষণের এই যে আলোক পর্যায়ে আলোক পর্যায়ে সূর্যের আলোকে ব্যবহার করে তোমার এডিপির সাথে ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হয়, বা এনএডিপি, তোমরা নাম শুনেছো NADPH2 বা NADP তৈরি হয় আলোক পর্যায়ে। তাহলে আলোক পর্যায়ে সূর্যের আলোকে ব্যবহার করে এডিপির সাথে ফসফেট যুক্ত হয়ে, দেখো ফোন, দেখো যে কল কেটে দিলে বুঝে না। ঠিক আছে, আলোক পর্যায়ে সূর্যের আলোকে ব্যবহার করে এডিপি এর সাথে ফসফেট যুক্ত হয়ে এটিপি বা NADPH2 তৈরি হয়, এবং আলোক পর্যায়ে কিন্তু এই সালোক সংশ্লেষণের ফলে যে অক্সিজেন নির্গত হয় সেই অক্সিজেন কিন্তু নির্গত হয়। ঠিক আছে, আর অন্ধকার পর্যায়ে এই যে এটিপি বা শক্তি, এই শক্তিকে ব্যবহার করে, আর এই যে সালোক সংশ্লেষণ মানে কি? সালোক সংশ্লেষণ মানে এই যে কার্বন ডাই অক্সাইড লাগবে, তাই না? এই কার্বন ডাই অক্সাইড শক্তিকে ব্যবহার করে অন্ধকার পর্যায়ে শর্করা তৈরি করবে। ঠিক আছে, শর্করা তৈরি করবে, এই হলো অন্ধকার পর্যায়। তাহলে দেখো, আলোক পর্যায়ে সূর্যের আলোকে ব্যবহার করে এডিপির সাথে ফসফেট যুক্ত হয়ে এটিপি বা NADPH2 তৈরি করা হবে। ঠিক আছে, এবং এখানে সালোক সংশ্লেষণে যে অক্সিজেন নির্গত হয় এটা হচ্ছে, দেখো।
ঠিক আছে। এবং এই যে আলোক পর্যায়ে যে শক্তি তৈরি হয় সেই শক্তিকে ব্যবহার করে, কার্বন ডাই অক্সাইডকে ব্যবহার করে এখানে তোমার শর্করাজাত খাদ্য তৈরি হবে। এই কারণে অন্ধকার পর্যায়কে আমরা বলে থাকি কার্বন বিজারণ, কার্বন বিজারণ পর্যায়, যে কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করা হবে, কার্বনকে বিজারণ করা হবে, একে আমরা বলছি কার্বন বিজারণ পর্যায়। ঠিক আছে। এবং তোমার দেখো আলোক পর্যায়ে কি ঘটছে, আলোক পর্যায়ে সূর্যের আলোকে ব্যবহার করে এবং এডিপির সাথে ফসফেটকে যুক্ত করে এটিপি তৈরি করে। তোমরা নিশ্চয়ই জানো এটিপি তৈরি করার প্রক্রিয়াকে আমরা বলি ফসফোরাইলেশন। আর যেহেতু আমরা সূর্যের আলোকে ব্যবহার করে এটিপি তৈরি করছি, তাই একে আমরা বলবো ফটোফসফোরাইলেশন। তাহলে আলোক পর্যায়ে ঘটে ফটোফসফোরাইলেশন আর অন্ধকার পর্যায়ে ঘটে কার্বন বিজারণ। কথা কি বোঝা গেছে? তাহলে আলোক পর্যায়ে আমরা সূর্যের আলোকে ব্যবহার করে এটিপি তৈরি করছি, এডিপির সাথে ফসফেট যুক্ত করে এটিপি তৈরি করছি, তাই এই প্রক্রিয়াকে আমরা বলছি ফটোফসফোরাইলেশন। আর অন্ধকার পর্যায়ে আমরা শক্তিকে কাজে লাগিয়ে কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করছি, এ কারণে একে আমরা বলছি কার্বন বিজারণ পর্যায়। বোঝা গেছে কিনা আমাকে জানাও। ঠিক আছে। বোঝা গেল কিনা আমাকে জানাও। পানি এই ধাপে আলোক ধাপে আছে। আলোক ধাপে আমরা পানি কিভাবে কাজে লাগে আমি তোমাদেরকে দেখাবো। পানি কিভাবে কাজে লাগে আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে। আচ্ছা, এখন তোমাদেরকে আমি একটু বলি যে আলোক ধাপ, আমরা কিন্তু আলোক পর্যায় পড়বো। এই আলোক পর্যায়ে কি হয়, ফটোফসফোরাইলেশন মানে ফসফেট তৈরি হয়। এই ফসফেট তৈরি হওয়ার মানে ফটোফসফোরাইলেশনের দুটি ধাপ আছে, একটা ফটোফসফোরাইলেশনের চক্রীয় ধাপ, একটা ফটোফসফোরাইলেশনের অচক্রীয় ধাপ। এই চক্রীয় আর অচক্রীয় ধাপটা আজকে আমি পড়াতে পারবো না, কারণ এটা পড়াতে তোমার সময় লাগবে 1 ঘন্টা। তাহলে আগামী ক্লাসে আমাদের হবেই ফটোফসফোরাইলেশনের উপরে। ঠিক আছে। এই ফটোফসফোরাইলেশনে চক্রীয় আর অচক্রীয় ধাপটা আমি তোমাদেরকে পড়াবো। ওকে, তাহলে মনে রাখো যে আগামী দিন ফটোফসফোরাইলেশন আমরা পড়ব। এখানে চক্রের অচক্রীয় আর কার্বন বিজারণে ওখানে 3টা ধাপ, C3, C4 আর ক্যাম। ঠিক আছে। তাহলে আমাদের পড়ার বিষয় কি, আগামী দিন ফটোফসফোরাইলেশন এখানে পড়া হবে চক্রীয় ফটোফসফোরাইলেশন, অচক্রীয় ফটোফসফোরাইলেশন, আর কার্বন বিজারণের মধ্যে C3 চক্র, C4 চক্র আর ক্যাম চক্র। ঠিক আছে। আজকে আমরা একটু কমই পড়ি। ঠিক আছে। আজকে এই পর্যন্তই থাক। আগামী দিন আমি তোমাদেরকে ফটোফসফোরাইলেশন পড়াবো। ওকে, ধন্যবাদ সবাইকে।